নমস্কার। ইস্টবেঙ্গলের দানব ডিফেন্ডার আর্জেন্টাইন সেই ডিফেন্ডারকে নিয়ে আলোচনা, পাশাপাশি ভারতীয় ফুটবলের জন্য বড়সড় একটা খবর শুরু হচ্ছে কলকাতা লিগ। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমার আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে আসা যাক ভারতীয় দলের জন্য কি বড় খবর রয়েছে সেটা জানাই আপনাদেরকে। ভারতীয় দল নিউজিল্যান্ডে যাবে, দুটো প্রদর্শনী ম্যাচ খেলবে। ফিফা স্বীকৃত এই ম্যাচ দুটো হবে নিউজিল্যান্ডে। নিউজিল্যান্ড সদ্যই বিশ্বকাপও খেলেছে, তাদের সঙ্গে খেলবে ভারতীয় দল। নিঃসন্দেহে ভারতের জন্য এটা বড় খবর, ভারতীয় ফুটবলের জন্য বড় খবর। এই ধরনের সিরিজে ভারতের অতি অবশ্যই খেলা উচিত, দ্বিপাক্ষিক সিরিজে। তো নিউজিল্যান্ডে খেলা দুটো ম্যাচ হবে 12ই নভেম্বর এবং 15ই নভেম্বর। 12ই নভেম্বর অকল্যান্ডে হবে গো মিডিয়া স্টেডিয়ামে, 15ই নভেম্বর ক্রাইস্ট চার্চের 1NZ স্টেডিয়ামে হবে। আমরা যারা ক্রিকেটও দেখি একটু আধটু, তারা এই অকল্যান্ড, ক্রাইস্ট চার্চ এই মাঠগুলো বা এই জায়গাকার নামগুলোর সঙ্গে খুবই পরিচিত। এবার ফুটবলের জন্য পরিচিত রয়েছে সেগুলো, যেগুলো হয়তো আমরা খুব বেশি পরিচিত নই। তবে ভারতীয় দল সেখানে যাচ্ছে ফুটবল খেলতেই। ভারতীয় ফুটবল দল সেখানে যাবে, খালেদ জামিলের নেতৃত্বে যাবে। এখন সেই দলে বড়সড় কোনো পরিবর্তন হবে কিনা সেটা দেখতে হবে, কারণ সেই সময় ISL চালু হয়ে যাবে। তো এই মরশুমে ISL এ যারা ভালো খেলবে তাদেরকেই নেওয়া হবে। একটা বিষয় হতে পারে, যেহেতু ISL সেই সময় মধ্য গগনে থাকবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তো মধ্য গগনেই থাকার কথা ISL। তো ISL খেলা ক্লাবগুলো আদৌ ভারতীয় প্লেয়ারদের ছাড়বে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। তবে এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের ম্যাচগুলোর ক্ষেত্রে আমার মনে হয় ভারতীয় ভালো দল নিয়ে যাওয়া উচিত, ভালো পারফর্ম করার চেষ্টা করা উচিত। তবে তারপরেও বলবো শেষে যে ভারতীয় দল নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে, এটা ভালো কথা, কিন্তু যদি ফিফা র্যাঙ্কিং এ উন্নতি করতে হলে আমার মনে হয় সমমানের বা একটু আধটু ওপরের র্যাঙ্কের সাথে খেলা উচিত। একেবারে বিরাট কিছু র্যাঙ্কের ফারাক এমন টিমের সঙ্গে না খেলাটাই ভালো। সেক্ষেত্রে খারাপ হওয়ার থেকে ভালো হওয়ার চান্স খুবই কম থাকে। এবার যদি ইস্ট বেঙ্গলের খবরের দিকে আসি, ইস্ট বেঙ্গলে আপনাদেরকে গতকালই জানিয়েছি যে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে একজন আর্জেন্টাইন ডিফেন্ডারের দিকেই ইস্ট বেঙ্গল নজর রেখেছে। তো তার নামটা নিয়ে গতকাল আমার একটু কনফিউশন ছিল, নামটা সঠিকভাবে পাওয়া গিয়েছে, তার ছবিও প্রোফাইল কিছু পাওয়া গেছে। দানব ডিফেন্ডার বলা হচ্ছে কেন? কারণ তার হাইট 6 ফুট 4 ইঞ্চির কাছাকাছি সে লম্বা। তো এমনটাই তার উচ্চতা। আমরা এই গত মরশুমে আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিভিলেকে দেখেছি, যথেষ্ট ভালো মানের। যদিও তার হাইটটা অতটা ভালো ছিল না, কারণ কিন্তু তার তাগড়াই চেহারা, সুন্দর তার ডিফেন্ডিং জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের ডিফেন্সটা অনেকদিন পরে একটা শক্তপোক্ত হয়েছিল, দলকে ভরসা দিয়েছিল। আনোয়ার আলী আর সিভিলের জুটি কিন্তু দলকে ভরসা দিয়েছিল। যদিও ISL এর শুরুর দিকের একাধিক ম্যাচ, প্রায় বোধহয় 6টা ম্যাচ খেলতে পারেননি সিভিলে। সে সময় জিকসন সিং কিন্তু বড় ভূমিকা নিয়েছিলেন আনোয়ার আলীর সঙ্গে জোট বেঁধে। তো সিভিলে এখন অতীত। সিভিলে তার প্রাক্তন কোচ অর্থাৎ অস্কার ভুজোর সঙ্গে হয়তো তিনি ইন্দোনেশিয়ার ক্লাবে জয়েন করছেন। ইস্ট বেঙ্গলের তার অফার পছন্দ হয়নি, তো সেই কারণে তিনি ইস্ট বেঙ্গলে আসছেন না। তার পরিবর্তে অন্য একজন আর্জেন্টাইন ডিফেন্ডারের সাথে কথাবার্তা এগোচ্ছে বলে জানা যাচ্ছে। তার নামটা জানা গেছে গনজালো মর্টেস। তার নাম। 28 বছর বয়সী এই ডিফেন্ডার, আপনাদেরকে বললামই, প্রায় 6 ফুট 4 ইঞ্চির কাছাকাছি উচ্চতা, ছিপছিপে চেহারা, কিন্তু বেশ ভালো উচ্চতা। এটাই কিন্তু ডিফেন্সে যে কোনো টিমকে ভয় ধরানোর জন্য যথেষ্ট। এবং প্লেয়ারটি যদি আমি কারেন্টলি এই আর্জেন্টাইন ডিফেন্ডার খেলছে CA চাচা ক্যারিতা জুনিয়রে। মে থেকে ওর হচ্ছে এক্সপায়ার করে যাচ্ছে, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখে ওর চুক্তি শেষ হয়ে যাচ্ছে যেই ক্লাবে সে রয়েছে। বাট এখনো যেহেতু মাস 6 তার চুক্তি রয়েছে, হয়তো ট্রান্সফার ফি দিয়ে তাকে আনতে হতে পারে, কিন্তু সেটাও কিন্তু বিরাট বড় অ্যামাউন্ট নয় বলেই মনে করা হচ্ছে। তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটির জন্য ঝাঁপিয়েছে বা কথাবার্তা বলছে। 2.6 crore দেখাচ্ছে তার মার্কেট ভ্যালু। তো এর থেকে আরেকটু কমেও আনতে পারবে, সস্তায় পুষ্টিকর একজন ভালো প্লেয়ার হয়ে যেতে পারে। অনেকেই জানতে চাইছিলেন ইস্ট বেঙ্গলের স্পন্সর নিয়ে। দেখুন, ইস্ট বেঙ্গলের স্পন্সর সেক্ষেত্রে কিন্তু অনেকজন কারণ হচ্ছে যে কো স্পন্সর থাকছে। এবারে আমুল, তারা বিনিয়োগকারী সংস্থা। এর পাশাপাশি কিন্তু ইমামি এবং জুপিটার ওয়াগন তারাও কিন্তু থাকছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল একটা কনসোর্টিয়াম তৈরি করেছে, বিভিন্ন এই বিনিয়োগকারী সংস্থাগুলোর থেকে পয়সা নিয়ে তারা একটা
জায়গায় সেই পয়সাটা একত্রিত করছে। তারপর তারা প্লেয়ার বাছাই বলুন, যাবতীয় খরচাটা তারাই করছেন। প্লেয়ার থেকে শুরু করে দলের সমস্ত কিছু নিয়ন্ত্রণ কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের হাতে থাকবে। ইমামির হাতে যেমনটা ছিল তেমনটা নয়, তবে ইমামি কিন্তু থাকছে, কো স্পন্সর হিসেবে ইমামি থাকছে বলেই জানা যাচ্ছে। এবং আমুলও কিন্তু বিপুল অর্থ এখানে বিনিয়োগ করছে। আমুল কিন্তু স্পেনের যে জাতীয় দল, সেই জাতীয় দলেরও স্পন্সর, ভারতীয় স্পন্সর। এবং আমরা জানি যে রাজ্যে তারা বিনিয়োগ করতে আসছে, যেটা 2025 সালেই চুক্তি হয়ে গিয়েছিল। নতুন সরকার আসার ফলে সেই কাজ আরো ত্বরান্বিত হচ্ছে। আমুল রাজ্যে বিনিয়োগ করবে এবং পাশাপাশি তারা খেলাধুলাতেও ইস্ট বেঙ্গলের সঙ্গে গাঁটছড়া বাঁধছে বলে জানা যাচ্ছে। তো এটা কিন্তু ফলত ইস্ট বেঙ্গলের আগামী দিনে যা প্লেয়ার হানা টানা সমস্ত ডিসিশন কিন্তু ক্লাবই নেবে, কিন্তু টাকা ঢালবে এই সংস্থাগুলো। ফলত টাকা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু এরকমই আরো বেশ কিছু সংস্থাকে নিয়ে, তারা আরো বেশি স্পন্সর নিয়ে, তারা বিপুল অর্থ বিনিয়োগ করে একটা ভালো মানের টিম তৈরি করে এএফসি পাশাপাশি আইএসএল এও তারা লড়াই করবে। ভালো মানের টিম আপনি বলতে পারেন বিদেশি কোথায়, সেভাবে দেখুন বিদেশি রিক্রুটমেন্টের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। রিক্রুটমেন্ট মানে যে সাইন হয়ে গেল এমনটা নয়, রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কিন্তু অনেক লম্বা, অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চলছে, ঠিকঠাক দামে পোষালে তারপর তো এগোবে। তো একে একে সেই চেষ্টা চলছে। আশা করি এই বিদেশি কোটাটাও পূরণ হয়ে যাবে। 4 জন বিদেশিকে নিতে হবে, সেটাও কিন্তু খুব দ্রুত হয়ে যাবে। এরই মধ্যে ইস্ট বেঙ্গল প্র্যাকটিসও নেমে পড়ছে। তবে জুনিয়র টিমটা বেশ কিছুদিন ধরেই প্র্যাকটিস করছে। জুনিয়র টিমটার সঙ্গে ইতিমধ্যে পিভি বিষ্ণু থেকে জেসেন টিকেরা জয়েনও করে গিয়েছে। তাদের প্রথম পরীক্ষা জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। রবিবার দিন এই ম্যাচ হবে ইস্ট বেঙ্গল মাঠেই। এই ম্যাচ হবে 3টের সময় এবং নিঃসন্দেহে কলকাতা লিগের যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গত দুবারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, তো তারা ভালো খেলার চেষ্টা তো করবে। যদি কয়েকজন তাদের আগের টিমটার কয়েকজন প্লেয়ার চলে গিয়েছে, তা সত্ত্বেও কিন্তু ইস্ট বেঙ্গল ভেঙে পড়ার পাত্র নয়। তারা আরো বেশ কিছু প্লেয়ার, নতুন প্লেয়ারকে ইনক্লুড করেছে। টিমটা দাঁড়িয়ে যাবে এই আশাই তো করা হচ্ছে। বিনোদ জর্জ তিনি মাত্র কয়েকদিন আগেই প্র্যাকটিসে জয়েন করেছেন তিনিও। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গল এখনো কিন্তু মেকিং, মানে এই টিমটাও কিন্তু, জুনিয়র টিমটাও কিন্তু মেকিং এর পর্যায়ে রয়েছে। জর্জ টেলিগ্রাফ ম্যাচটা হয়তো খুব বেশি প্রবলেম হবে না, তবে ধীরে ধীরে টিমটা ছন্দে ফিরে যাবে বলে মনে করা হচ্ছে। তো দেখা যাক সেটা কি হয়। এর মধ্যে মোহনবাগানের ছাংতে মোটামুটি পাকাই হয়ে গিয়েছে, যদিও সাইনটা এখনো হয়নি। গতকাল আমি বলেছিলাম যে ছাংতেকে আনতে গেলে মোহনবাগানকে মুম্বাইকে কিছু ট্রান্সফার ফি দিতে হবে, কারণ তার 1 বছরের চুক্তি ছিল বলে আমি শেষ পাওয়া খবর পর্যন্ত তাই জানতাম। পরবর্তীতে আরেকটু খোঁজ খবর নিয়ে ভিডিওটা করার পরে এক্স্যাক্টলি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে মুম্বাইয়ের সঙ্গে তার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ফলত সে ফ্রি প্লেয়ার হয়েই কিন্তু মোহনবাগানে জয়েন করছে। তাহলে মোহনবাগানকে ক্ষেত্রে কোনো ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। মুম্বাই সিটি এফসি এবং ছাংতে তারা নিজেদের মধ্যে বোঝাপড়া করে ছেড়ে দিয়েছে এবং 6.2 crore অর্থে ছাংতে আসছে মোহনবাগানের। 3 বছরের চুক্তিতে আসছে, বড়সড় ইনভেস্টমেন্ট এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কথাই কিন্তু এক্ষেত্রে মোহনবাগান ভেবেছে। এখন দেখা যাক যে ইস্ট বেঙ্গল তারা এই আর্জেন্টাইন ডিফেন্ডারকে কনফার্ম করতে পারে কিনা। আপনাদের কি মনে হচ্ছে যে ইস্ট বেঙ্গলের এবারের যে টিমটা হচ্ছে, তারা ডুরান্ড কাপ, আইএসএল এ কি ভালো পারফরমেন্স করতে পারবে, নাকি ইস্ট বেঙ্গল আবারও ফিরে যাবে সে আগের ফর্মে? আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হয়ে ডু সাবস্ক্রাইব, হাইপ দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।